দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি স্পোর্টস। আপনারা জানেন যে আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বলছি। টি-20 নিয়ে আমরা গত বেশ কয়েকটি পর্বে আমরা কথা বলেছি, বাংলাদেশের খেলা নিয়ে কথা বলেছি, এছাড়াও অন্যান্য হিস্ট্রি নিয়েও কথা বলেছি। তো সেরকমই আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশ ভারতের কাছে 50 রানে হেরেছে। এছাড়াও বাংলাদেশ তার প্রথম খেলাও হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। সব কিছু মিলে আমাদের সামনে একমাত্র খেলা বাকি আফগানিস্তানের সাথে। বাট আজকে সকালবেলা আফগানিস্তান যেই খেলা খেলেছে তাতে আফগানিস্তান আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে আসছে। আমাদের যে একটা সুযোগ ছিল যে আসলে ভারতকে বা আফগানিস্তানের বিরুদ্ধে ভালো করার, সেই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের এখন অনেক কনফিউশন তৈরি হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করি পজিটিভলি বাংলাদেশকে দেখতে, কারণ টিম তো আমাদেরই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তো এত কিছুর পরেও আমরা এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আমাদের সাথে এক্সপার্টরা আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমার থেকে ভালো বলবেন। আমাদের সাথে আছেন নিয়ামত রশিদ রাহুল ভাই। রাহুল ভাই একজন ম্যাচ রেফারি হিসেবে অনেক কিছু জানেন, নিয়ম কানুন, ব্যাক এন্ডের কথা তার কাছে জানতে চাই। উনি একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড়। এছাড়াও আমাদের খেলা নিয়ে বিশ্লেষণ করার জন্য রুবেন আছেন, শাকের রুবেন, একজন স্পোর্টস সাংবাদিক হিসেবে আমাদের সাথে কাজ করছেন। তো সব কিছু মিলে আমরা জানি, আসলে ওনাদের কথা শুনি, আমার থেকে ওনারা ভালো বলতে পারবেন। রাহুল ভাই, আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। মন খারাপ নিশ্চয়ই, কিন্তু আপনি কি আসলে রেজাল্ট নিয়ে কনসার্ন, নাকি আমাদের প্রসেসটা নিয়ে কনসার্ন? একটা টি-20 টিম বা একটা 50 ওভারের এক ওয়ানডে টিম অথবা একটা টেস্ট টিম, আমাদের প্লেয়ার তৈরির যে পাইপলাইন, আমাদের বোর্ডের অ্যাক্টিভিটিস, আমাদের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, এছাড়াও টুর্নামেন্টের অভাব, এগুলো কি অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, নাকি খেলোয়াড়রা কোচের সাথে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছে না, নাকি আমাদের খেলোয়াড়দের কমিটমেন্টের অভাব? আপনার জায়গা থেকে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা বলি যে প্রসেস একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আপনার একটা প্রসেসের উপর দিয়ে কিন্তু আপনার একটা প্লেয়ার গড়ে ওঠে। বাট ওটা চিন্তা করতে হবে যে প্রসেসটা কী, আদৌ কি আপনি প্রসেসটাকে ভালোভাবে নিচ্ছেন কি না, যাতে করে আপনি লং টার্ম সার্ভিসটা দেয়। এবং সেটার জন্য সবথেকে আমাদের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি হলো সবথেকে বড় উদাহরণ, যে এখানে আপনি একটা ডিসিপ্লিন লাইফ পাচ্ছেন, এডুকেশন পাচ্ছেন এবং কঠোর প্রশিক্ষণ আপনি পাচ্ছেন, এবং এটা রুটিন মাফিক হয় এবং এটাতে আপনার রেজাল্ট বের হয়ে আসে। আপনি 100 জন ভর্তি করালে প্রতি বছর 100 জন ক্রিকেটারকে যদি আপনি ভর্তি করেন, এখানে ডেফিনেটলি আপনি 20 থেকে 25 জন সলিড ক্রিকেটার পাবেন, যে আপনাকে অনেক দিন ধরে সার্ভিস দেবে। আমি বলছি সলিড ক্রিকেটার। বাট আপনি বাংলাদেশ এর মধ্যে এদেরকে বিট দেওয়ার মতন আরও অনেক প্লেয়ার থাকে, হয়তো 45 জনের মতন থাকে, তারা হয়তো বেটার পারফর্ম করতে থাকে, একজনকে চ্যালেঞ্জ জানাতে থাকে। অনেক সময় কন্টিনিউ হয়, অনেক সময় কন্টিনিউ হয় না। বাট আপনি 15 থেকে 20 জন প্লেয়ার আপনি দেখবেন যে কোনো ফরম্যাটে তারা খেলতে পারে। এবং আপনি যদি বাংলাদেশ টিমের লাস্ট 7-8 বছরের প্লেয়ারের কনসার্ন দেখেন, ম্যাক্সিমাম কিন্তু বিকেএসপির প্রোডাক্ট। আমি নিজেও বিকেএসপির প্রোডাক্ট। তো সব কিছু মিলে আপনাকে একটা ভালো প্রসেস, ভালো রেজাল্ট যদি আপনি পেতে হয়, তাহলে প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে বিকেএসপির বাইরে যে আপনার হিডেন জুয়েলগুলি যে নাই, তা কিন্তু না। অনেক হিডেন জুয়েল কিন্তু আমাদের এখানে আছে। মাশরাফি কিন্তু হিডেন জুয়েল ছিল, কিন্তু তাকেও কিন্তু বের করে আনা হয়েছে, বাট সে কিন্তু বিকেএসপির প্রোডাক্ট না। এরকম অনেক হিডেন জুয়েল আছে যারা অনেক ভালো ভালো কোচের আন্ডারে থাকে। বাট ওই যে যে জিনিসটা বলা হয় যে একটা প্রফেশনাল আপনার কেরিয়ার যখন আপনি করতে যায়, সব কিছু কিন্তু আপনি কিছু কিছু জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে স্যাক্রিফাইসটা ওই ক্ষেত্রে করতে হবে যাতে করে আপনার কেরিয়ারটা ভালো হয় এবং দেশের জন্য আপনি অনেক বেটার সার্ভিস দিতে পারেন। তো যেহেতু আমাদের প্রসেসটা হলো শেয়ার বাজারের মতন, একবার আপস অ্যান্ড ডাউনস। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আপনার যে প্রশিক্ষণের যে ধরন, কোচিং ক্যাপাবিলিটিস, ফুড হ্যাবিট, দেন এডুকেশন কোয়ালিফিকেশনস, এটা যেরকম কনসিস্টেন্সি না, আগে যেরকম কনসিস্টেন্সি ছিল 86 থেকে আপনি দেখবেন যে 90s পর্যন্ত
তারা কিন্তু ঢাকার মাঠে ডোমিনেট করেছে, নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, যে খেলাই আপনি বলেন না কেন বিকেএসপি ডমিনেট করেছে। এতে কিন্তু হয়েছে যেটা হলো যে যখন ওই 6টা বছর পরে একটা বদ্ধ খাঁচার থেকে যখন আপনি ফ্রিডম পাওয়া যায়, তখন কিন্তু তাদের ওই কন্ট্রোলটা আর থাকে না। তারা যে ওইটা কন্টিনিউ করবে, যে সকাল 6টা থেকে উঠে দেন রুটিন যেটা, সেটা কিন্তু আপনি ওখান থেকে যখন আপনি বাইরে চলে আসবেন, ইনস্টিটিউশনের বাইরে চলে আসলে আপনার ওই প্রসেসটা আপনি ইচ্ছা করলে আপনি পারবেন না। খুব রেয়ার যারা আছে তারা করতে পারে। কেন এটা এই কারণে বলছি, আপনার রিসেন্টলি আমাদের এখানে দেখবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মমিনুল, এরকম অনেক প্লেয়ার আছে যারা কিন্তু বিকেএসপির প্রোডাক্ট, তারা কিন্তু লং টার্ম সার্ভিস দিচ্ছে। তার মানে এই না যে তামিম ইকবাল বিকেএসপি, তামিম ইকবাল কিন্তু বিকেএসপির না, বাট সে কিন্তু বাংলাদেশ টিমে সার্ভিস দিচ্ছে বিকজ তার প্যাশন আছে, তার ইচ্ছা আছে, তার একাগ্রতা আছে, সেইভাবে সে গড়ে উঠেছে। ওই জন্য বললাম যে অনেকের প্রসেসটা অনেক খুব সুন্দরভাবে যায় যারা মেনটেন করতে পারে এবং বাংলাদেশ টিমকে সার্ভিস দেয়। এখন কিন্তু শুধু আমরা নাম বলতে পারবো, কিন্তু ওই সার্ভিসটা দিতে পারছে না বিকজ অফ ল্যাক অফ প্রসেসিং। হয়তো বুঝতে পারছে তারা রাইট ট্র্যাকে আছে, কিন্তু দিন শেষে যখন ইন্টারন্যাশনাল লেভেলে যখন আপনি যান, তখন কিন্তু আপনি বুঝতে পারা যায় যে আপনি কোন লেভেলে আছেন। টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেলছি এবং গত 2-3 বছরের ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স আপনার কিন্তু সেম। তার মানে আমাদের গতি কিন্তু বা আমাদের লেভেলটা কিন্তু 125 থেকে 140, খুব বেশি হলে 60, এর বাইরে কিন্তু না। তার মানে আমাদের প্রসেসটা ঠিক নেই। এই কারণেই ঘরোয়া ক্রিকেটের টি-20 ঘরোয়া ক্রিকেটের প্রসেস একমাত্র বিপিএল ছাড়া নাই। বিপিএলটা যখন খেলি তখন দেখবেন যে দেশীয় যারা আমাদের প্লেয়ার আছে, 10টা ম্যাচের মধ্যে হয়তো 1-2টা ম্যাচে তারা হয়তো বেটার পারফর্ম করে, তা না হলে দেখবেন যে নয়দার যারা ফরেনার আছে তারাই কিন্তু ম্যাচটা জিতে বের হয়, আইদার বলার অথবা ব্যাটসম্যান। এটা কেন হচ্ছে এটা আমরা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করারও অনেক প্রসেস আমরা অনেক সময় বলেছি, বাট ওটা আসলে এক্সিকিউট করা হয় না কখনো কোনো সময়। এই জন্য আমাদের যেটা আপনি বললেন, যে কোশ্চেনটা আপনি করলেন যে আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, টি-20 প্রসেস আমাদের ডেফিনেটলি ঠিক নাই। এই জন্যই আমরা কনসিস্টেন্সি পারফর্ম করতে পারি না। আমাদের বেটার সেরকম হার্ড হিটার ক্রিকেটার বের হয় না, স্ট্রং বল করার মতন ওরকম ক্যাপাবিলিটিও আমাদের মধ্যে নাই, আমাদের ওয়েদারও সেরকম পারমিট করে না, বাট আমাদের কোনো প্ল্যানিংও থাকে না। এই জন্য আমরা অল্পতে খুব তুষ্ট থাকি এবং পার্টিসিপেশন করার মতন যতটুকু করা যায়, কেউ হয়তো ইন্ডিভিজুয়াল ভালো পারফর্ম করার জন্য আমরা হয়তো উতরে যাচ্ছি, কিন্তু বাট ইন এ লং টার্ম আমরা সাকসেস না। আমি এই জায়গাটা একটু জানার আগ্রহ আমার। আসলে আপনারা যেহেতু এক্স ক্রিকেটার, আপনারা তো অনেকভাবে ইনভলভ ছিলেন। 25 বছরের একটা দল এখন পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেনি, তাহলে আপনি যদি এই সময়কালটা চিন্তা করেন, আপনি দেখেন নেপাল উঠে আসছে, ইউএসএ উঠে আসছে, আপনার আফগানিস্তানকে এখন আপনি ওয়ান অফ দ্য বিগেস্ট কম্পিটিটর ভাবতেই পারেন। এছাড়াও অন্যান্য ছোট ছোট অনেক দলই কিন্তু উন্নতি করছে। তারা লাইক বাহিরের দেশের প্লেয়ারদেরকে তারা নিজেদের দেশে নাগরিকত্ব দিয়ে হলেও আলটিমেটলি তারা তাদের টিমটা গোছাচ্ছে। আপনি কানাডার মতো একটা মাল্টিকালচারাল টিম আর ইউএসের মতো একটা মাল্টিকালচারাল টিমকে আপনি দেখেন, তারা কিন্তু গুছিয়ে আসছে। তো আমরা গত 25 বছরে এক সাকিব আল হাসান আর আশরাফুল এছাড়া আমাদের কাছে কেউ নাই। আমরা এখনও প্রতি ম্যাচেই আশা করি যে মাহমুদুল্লাহ টিম জেতাবে। তাহলে আমাদের এই জায়গাগুলোতে আসলে ওপেনিংয়ে কে খেলবে, ওয়ান ডাউনে কে খেলবে? আজকে শান্ত খেলছে, কালকে সৌম্য সরকার খেলছে, পরশুদিন হয়তো বা লিটন দাস খেলছে, তারপরে আরেকদিন হয়তো সাকিব আল হাসান খেলছে। কে ওয়ান ডাউনে খেলবেটা কে? আপনার টু ডাউনে কে খেলবে? এরপরে যদি আপনি মনে করেন যে তৌহিদ হৃদয় টু ডাউনে খেলবে, কেন খেলবে? যার কনসিস্টেন্সি নাই একটা টিমে খেলার মতো। তারপরের দিকে আপনি চিন্তা করেন, আমরা গত বিপিএলেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশ টিমে কোনো লেগ স্পিনার নাই। এখন রিশাদকে নিয়ে অনেক কথা হচ্ছে, বাট এই রিশাদকে কিন্তু আমরা বিপিএলে যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম রুবেনের সাথে, আমি খুবই এমফেসিস দিয়েছিলাম যে আমাদের টিমে একটা লেগ স্পিনার দরকার। আজকে এসে
রিশাদের কথা উঠছে, বা জাকির আলী দেখেন আপনি কনসিস্টেন্ট না, তাকেও নিয়ে আসা হয়েছে ফিনিশার হিসেবে। তাহলে আপনি জাকির আলী, রিশাদ, মাহমুদুল্লাহ তিনজনই কিন্তু এমন প্রিসাইজলি এমন জায়গায় খেলেন যেখান থেকে টিমটা বের হবে। 25 বছরের একটা টিম আমরা এখন পর্যন্ত গুছাইয়ে উঠতে পারছি না। আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি ক্রিকেটকে নিয়ে, আমরা আসলে ক্রিকেটকে কোন জায়গায় দেখতে চাই? আসলে বাঙালির, বিশেষ করে বাঙালি ইমোশনাল, সবাই আসলে বাংলাদেশের ব্যাপারে কথা বলে। আমরা কি প্রতিদিন এরকম ডিজার্টেড হব? প্রতিদিন খেলা দেখব, প্রতিদিন কি মন খারাপ করে বাড়ি যাব এবং একটা শান্তরা খুঁজবো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ? টু বি অনেস্ট, আমি একটা জায়গায় বলতে পারি যে আমরা কিন্তু একটা জায়গায় থেমে আছি। আমরা কিন্তু নাইদার আমরা উপরে উঠছি নর নিচে নামছি, একটা জায়গায় আমরা থেমে আছি। বাট এই থামাটার উপরেই কিন্তু আসলে বেসিক্যালি আমাদের চিন্তাভাবনা সব হয়। বাট যে জায়গাটা আমরা থেমে আছি, লাইক আমরা যদি নাম্বার রেটিংয়ে যদি নাম্বার 7-এ যদি আমরা থেমে থাকি, তাহলে এটা যে আমরা 5-এ যাব কী করে, সেটার যে একটা লক্ষ্য থাকবে, সেই প্রসেস যেটা প্রথমে আপনি বলেন সেই প্রসেস ঠিক নাই। তার মানে আমরা 7-এ ঠিক আছি, এবং আমরা নেমে যখন যাই তখন কিন্তু আমরা তড়িঘড়ি করে আর 7টা তো আমাদের ধরতে হবে। তাহলে ওই 7টা ধরার জন্য যে এফোর্টটা আমরা দিই, অলরেডি যখন আমরা 9-এ নেমে যাই তখন যে এফোর্টটা আমরা দিই, সেই এফোর্টটা যদি 7-এ থাকা অবস্থায় যদি আমরা দিতে পারতাম, তখন কিন্তু এটা আমরা 5-এ চলে যাই। ইন বিটুইন দিস থিংস অন্য দলগুলি কিন্তু আলটিমেটলি যারা 7-এ আছে তারা কিন্তু 5-4-3-তে চলে যাচ্ছে। ওই সময়ের মধ্যে কিন্তু আমরা ওই 9 to 7 অট্টুকের মধ্যেই থাকছি। এফোর্ট কিন্তু আমরা দিচ্ছি কখন? যখন আমরা দেখছি যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাবো কি না, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইটা করতে পারবো কি না। যেমন যখন আমরা জেনে গেছি যে 2026-এ আমরা উই আর ডাইরেক্টলি কোয়ালিফাইড, দেন আমরা কিন্তু বডিলি উই আর অ্যাচিভড, এবং বডিলি কিন্তু আমরা রিল্যাক্সড, এবং আমাদের গোল কিন্তু অ্যাচিভড। এই গোলটা কিন্তু আপনি খাতা কলমে লেখা থাকবে না, এটা কিন্তু মাইন্ডে থাকে। সো আমরা উই হ্যাভ অ্যাচিভ, দ্যাট মিনস বোর্ড খুশি, প্লেয়ার খুশি, টার্গেট ডান, ICC given lots of the financial supports and other thing done. তার মানে আমরা 7-ই কিন্তু খুশি। আবার যখন দেখবেন যে আমরা কোয়ালিফাই করতে পারছি না 2 বছরে, আমরা রাদার দেন অনেক কিছু হাঁটছি, অনেক কিছু করছি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাবো কি না, কোয়ালিফাই খেলতে হবে, এটা খেলতে গেলে কোয়ালিফাই তো আরও টাফ গেম। ওই সময় তো আমরা যদি কোয়ালিফাই না করি তাহলে টেস্টি স্ট্যাটাসের একটা ফ্যাক্টর পাবে, ব্লা ব্লা ব্লা, অনেক ধরনের মাথায় কিন্তু আমাদের ঘুরপাক চলতে থাকে। তো এইগুলি জিনিস ইম্প্যাক্ট কিন্তু প্লেয়ারদের মধ্যে পড়ে, কোচদের মধ্যে পড়ে, ডাইরেক্টরদের মধ্যে পড়ে, বোর্ডের মধ্যে পড়ে। তখন একটা জায়গায় তখন আমাদের একটা রিল্যাক্সেশন চলে যে না, তাহলে আমাদের সাথেই থাকতে হবে। সো লেট দেম পুশ, যে কিভাবে করতে হয়। তখন প্লেয়াররা যারা আছে তখন দে আর ট্রাইং, কারণ তাদেরও একটা টার্গেটের ব্যাপার আছে, তাদেরও ফিনান্সিয়াল সাপোর্টের একটা ব্যাপার আছে। তো আলটিমেটলি আমাদের গোলটা কিন্তু 10-25 বছরে কিন্তু এক জায়গায় কিন্তু আমরা থেমে আছি, আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট নাই। ইন্ডিভিজুয়াল প্লেয়াররা সাকিব আল হাসান বলেন, মুশফিকুর রহিম বলেন, মাহমুদুল্লাহ বলেন, শান্ত বলেন, এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি দে আর ওয়েল এস্টাবলিশড, তাদের কেরিয়ার কিন্তু ডান। বাংলাদেশের পার্সপেক্টিভ ইকোনমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী দে হ্যাভ সেট অলরেডি, দো স্টিল লং ওয়ে, তাদের এইজ অনুযায়ী দে হ্যাভ সেট। ওই জায়গাতে ওই এজে আমাদের পৌঁছাইতে আমাদের 20 বছর 25 বছর সময় লাগছে, তারপরও কিন্তু আমরা করতে পারিনি। আমরা তো ওই সময় খেলি না, মানে ওই রকম কোনো টাকা ছিল না। দ্যাট ইজ দি ডিফারেন্স। দুটোর পিছনে একটাই জায়গায় ইম্পর্টেন্ট, সেটা হলো মানি। তা আমরা অনেক সময় বলি যে শান্ত কেন পারফর্ম করতে পারছে না। শান্ত কিন্তু আসলে কিন্তু দেখবেন যে ওর ক্রিকেটের প্র্যাকটিস বাইরে কিন্তু এটা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করে না। বাট আপনি যদি সাকিব আল হাসানের কথা চিন্তা করেন, ওর এন্ডোর্সমেন্ট অনেক বেশি, ওর দায়িত্ববোধ অনেক বেশি, ওর জবাবদিহিতাও বেশি, ও পারফর্ম করছে লাস্ট 17 ইয়ার্স টপ ক্লাস। এই জন্য আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। পিআরের একটা ফ্যাক্টর আছে, পাবলিক রিলেশনস একটা ফ্যাক্টর আছে। দ্যাট ফ্যাক্টরস গেভ আস লটস অফ স্পন্সরশিপস অ্যান্ড আদার থিং। আপনি ভালো খারাপ পারফর্ম করলেও কিন্তু তাড়াতাড়ি আপনি তাকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। বিরাট কোহলি কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি BCCI, তাকে কিন্তু একটা নজরদারির মধ্যে রাখা হয়েছে যে ইউ আর গুড পারফর্মার, ইউ নিড সাম টাইম অ্যান্ড উই আর ডিপেন্ডিং অন ইউ। সে কিন্তু তার জায়গা কিন্তু সে ঠিকই পূরণ করে দিয়ে আবার কিন্তু সে তার জবাবটা দিচ্ছে। আমাদের মধ্যে ওই 1-2টা প্লেয়ার ছাড়া কিন্তু আর নাই। যে জিনিসটা এখানে অভাব যেটা দেখা গিয়েছে এই বারকার ব্যাপারে, সেটা হলো যে আপনি মন থেকে খেলছেন কিনা সেটার ব্যাপার। নেদারল্যান্ডের সাথে যে জেস্টার্স, যে ইচ্ছা শক্তি আপনার যেটা ছিল, ওইটা যখন আপনি অ্যাচিভ করে ফেলেছেন, যখন আপনি
সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছেন, সেকেন্ড রাউন্ডে আপনার ওই জেস্টার্স বা ওই মনোবল বা ওই বডি ল্যাঙ্গুয়েজ, যে তার যে একটা স্পৃহা 170-80 করার জন্য যে একটা টার্গেট, যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু আপনার মধ্যে নাই। আপনি দেখেন ফাস্ট বোলাররা ঠিক যেভাবে বোলিং করেছে সুপার 8-এ, ফ্ল্যাট পিচ থাকা অবস্থা, কিন্তু এই জায়গাটায় যে কীভাবে বল করতে হবে সেটার জায়গায় কিন্তু আপনার ওয়ার্কআউট করতে হবে। তার মানে কি? তার মানে আমাদের উইকেটে আমরা একটু মিরপুর টাইপের উইকেট আমরা পেয়েছি, আমরা কিন্তু মিরপুরের মতন পারফরমেন্স করে দিয়েছি, বলাররা কিন্তু সেখানে পারফর্ম করে দিয়েছে। আপনি একটু মিলিয়ে দেখেন সেম জিনিস কিন্তু, বাট যখন আপনি একটু চিটাগাং উইকেট যাবেন, সিলেটের উইকেটে যাবেন, তখন কিন্তু টাচ অ্যান্ড গো খেলা হয়। তখন কিন্তু আইদার আপনি হেরে যাবেন, নয় আপনি 2-1 হবে, নয় নীল হবেন, অথবা ম্যাচ জিতবেন, কনসিস্টেন্সি নাই। বাট মিরপুরে হলে কি, আপনি জোর গলায় আপনি 4-1-এ আপনি নিউজিল্যান্ডকে হারাচ্ছেন, 3-1-এ আপনি অস্ট্রেলিয়াকে হারাচ্ছেন, বিকজ উই টেক দি অ্যাডভান্টেজেস অফ দি আওয়ার হোম কন্ডিশনস। বাট ওইটাও তো আমাদের হোম কন্ডিশন, ওটা কেন হয় না? বিকজ ওই লেভেলে যেতে গেলে আমরা যে সুপার 8-এর যে উইকেট যেটা আপনি পাচ্ছেন, তখন কিন্তু আপনার এটা হচ্ছে না। এখানেই দিস ইজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্সটা হয়তো সবাই জানে, সবাই বলে, সবাই করছে, কিন্তু এক্সিকিউট হচ্ছে না। বাট এক্সিকিউটটা করবে কে? লিডারশিপের প্রবলেম আছে। আপনার লিডারশিপ, কারণ আপনি জানেন না যে আপনার নেক্সট ক্যাপ্টেনটা কে। এর জন্য কিন্তু আপনিও দায়ী, বিকজ আপনারাও কোশ্চেন করেন আমাকে ওইরকমভাবে, আমরা বলি অন্যরকমভাবে, সোশ্যাল মিডিয়াতে যায় ওরকমভাবে, ওটা নিয়ে ট্রল হয়, ওর কিন্তু লাইফ শেষ। এরকম অনেক অনেক রিপোর্টাররা আছে, সাংবাদিকরা আছে, তারা ভালোর জন্যই হয়তো বলে, বাট ট্রলটা করা হয় অন্যরকমভাবে। এখানে সবার কিন্তু দোষ আছে, প্লেয়ারদেরও যেরকম দোষ আছে, আমার আপনার মতনও কিন্তু দোষ আছে। বাট এক্স্যাক্টলি কোনটা করতে যাব ওইটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি না। আমাদের একটা জায়গায় ফাইন্ড আউট করা উচিত, সেটা হলো যে হোয়াট উই ওয়ান্ট টু ডু, এবং এটা আমাদের জন্য যে প্রসেসটা যেটা আমাদের করতে হবে, ওই প্রসেসে কিন্তু আমরা ঠিক নাই। আমাদের প্রসেসটা কেন ঠিক নাই? বিকজ আমরা অধৈর্য একটা মানে কি বলবো, আমাদের প্লেয়ারদের মধ্যে অধৈর্যের একটা ব্যাপার আছে। আমরা এক জায়গাটায় কনসিস্টেন্সি থাকি না, আমরা অল্পতে তুষ্ট, কিন্তু আমরা অনেক বেশি পেতে চাই। বাট কোনটাতে যে আপনি কোনটাতে স্ট্যান্ড করবেন সেটা কিন্তু আপনার নাই। আপনি যদি মনে করেন যে না, আমি আমার স্ট্রাইক রেট আমার 150 আমি করব, তার জন্য আমার লাস্ট 3 বছরে হোয়াট এভার ইট ডাজ দ্য ম্যাটার, আমি আমার পজিশন আমি ছাড়বো না, আমি এই জায়গাটায় আমি ব্যাটিং করব, এইরকমভাবে আমি ব্যাটিং করব। আমি দল পেলাম আর না পেলাম, ঘরোয়া ক্রিকেটের কথা বলছি, দল পেলাম আর না পেলাম, হোয়াট এভার ইট ইজ, এটাতে আপনি পারবেন না। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য টিম, তারা স্মার্টলি তারা খেলছে, এবং তারা কিন্তু দেখেন অ্যাডজাস্ট করে ফেলছে। আপনি দেখেন প্রথম বল থেকে দি ক্যাপ্টেন হু টুক দি ইনিশিয়েটিভ প্লে ন্যাচারাল শটস, সে কিন্তু রিস্ক নিচ্ছে, বিরাট কোহলি রিস্ক নিচ্ছে। তারা দুইজন কিন্তু ওয়ান অফ দ্য সিনিয়র ক্যাম্পেইনার। তারা কিন্তু জানে যে আমাদের যে আমরা যদি আউট হয়ে যাই, ঋষভ পান্ট আইদার দাঁড়াবে, নয় সূর্যকুমার দাঁড়াবে, নয় হার্দিক পান্ডিয়া দাঁড়াবে, নয় আকসার প্যাটেল দাঁড়াবে। কেউ যদি না দাঁড়ায়, দুবে রবীন্দ্র জাদেজা, দেখেন তারা কিন্তু তারা ওইভাবে প্ল্যান করে নেমেছে। তারা যদি কোনো সময় ব্যাট প্যাচে যায়, সে 120-25 রান করলো, এবং এইভাবে তারা করছে। তারা দেখেন বলার মধ্যে করার মধ্যে এক্সিকিউশন আছে, আমাদের মধ্যে তা নাই। আমরা তো ভাই অলরেডি আমরা কল্পনা করতে পারি নাই, আমরা যখন গেছি যে আমাদের টার্গেট কি সেকেন্ড রাউন্ডে যাওয়া, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা উই হ্যাভ অলরেডি অ্যাচিভ। তাহলে আপনি অ্যাচিভ যদি হয়, তাহলে আপনি থ্রু আউট ক্রিকেট খেলেন, ভয় ডরহীন ক্রিকেট খেলেন, সেটার মধ্যে তো আপনার দেখা যায় নাই। আপনাকে তো ওইটা করতে হবে। আপনি আফগানিস্তান আজকে ম্যাচ দেখেন, আমরা উদাহরণ কেন দিচ্ছি, বিকজ আপনি কম্পেয়ার করার জন্য তো আপনি এখানে দোষের কিছু নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ গিভেন এ লটস অফ ফ্যাসিলিটিস। কোন ফ্যাসিলিটিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় নাই? আমরা ট্রল করি পাপন স্যারকে নিয়ে, আমরা ট্রল করি বোর্ডের অনেক লোকরে দিয়ে নিয়ে, আমরা ট্রল করি আমাদের কোনো ক্রিকেটারও ওখানে কাজ করে না। এভরিবডি ওয়ার্কস, যে জিনিসটা চাওয়া হয়েছে সব জিনিস দেওয়া হয়েছে। সিলেক্টর চেঞ্জ, সিলেক্টরদের পিছনে লাগা হয়েছে, সিলেক্টর চেঞ্জ, নতুন সিলেক্টর আসছে, তাদেরকে আপনি একটা ব্রিদিং স্পেস দিতে হবে। 1 2 নম্বর হলো আপনার পাপন স্যার কোন জিনিসটা বাড়ায় নাই? বেতন বাড়ানো হয়েছে, ফ্যাসিলিটিস বাড়ানো হয়েছে, বিজনেস ক্লাসে আপনার টিকিট দেওয়া হচ্ছে। আপনার উইকেট নিয়ে প্রবলেম আছে, উইকেট চেঞ্জ করা হয়েছে, সিলেটের উইকেট ভালো করা হয়েছে। শাকিব, রুবেন, ইউ উইল ডেফিনেটলি
সাপোর্ট উইথ মি বিকজ দিস ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং। আমরা দেখেছি ওখানে ভালো ভালো ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, ইনডোর ফ্যাসিলিটিস রানিং অন, আপনার সব কিছু কিন্তু তৈরি করা আছে। কিন্তু আপনি মাঠে যখন এই জিনিসটা আপনি না দিবেন তখন কিন্তু আপনি কখনোই এটার আপনার রেজাল্ট হবে না। আমরা কিন্তু আজকের ম্যাচের কথাটাই বলি, আমরা জানি যেন অস্ট্রেলিয়া ফেভারিট, কিন্তু ভিতরে বলছে যে এখানে আফগানিস্তান জিতবে। আলটিমেটলি তাই হয়েছে। মাইন্ড আর এইটার ভিতরে আলটিমেটলি যখন আপনার দূরত্ব হবে তখন কিন্তু আপনার কখনোই আপনার পারফরমেন্স একসাথে হবে না, আপনি একটা জায়গায় থাকবেন, একই লেভেলেই থাকবেন। রুবেনের কাছে আসি আমরা। 196 এগেনস্টে 146। আপনি যদি স্কোর কার্ড দেখেন, এক শান্ত ছাড়া বাদবাকি সবাই মোটামুটি যাওয়া আসার মধ্যেই ছিল। হোয়ারাস ইন্ডিয়া যে 196 করেছে সেখানে কিন্তু অনেক বড় স্কোর যে আসছে এক হার্দিক পান্ডিয়া ছাড়া তা কিন্তু না। বাট আপনি দেখেন উপর থেকে প্রথম 6 জন কিন্তু ওই 34, 30, 32, 24, 27, তাই না? তার মানে সবারই একটা ডাবল ফিগার আছে। তো 11টা প্লেয়ারের মধ্যে যদি 8টা প্লেয়ার যদি ডাবল ফিগারে থাকে তো অটোমেটিক্যালি রান একটা বড় হ্যান্ডসাম একটা ফিগার দাঁড়ায়। আমাদের এই জায়গায় আমি ডেফিনেটলি ওনার সাথে একমত, হয়তো আমি এত তথ্য জানি না ওনাদের মতো, কিন্তু আমার কাছে কেন মনে হয় যে একটা বাংলাদেশের পতাকা যখন আপনার কাছে থাকে আমার মনে হয় যে আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি হাই থাকে। এখানে শুধু রেসপন্সিবিলিটির কথা আমি বলবো না, রেসপন্সিবিলিটি যে দেশের ক্রিকেটারই খেলুক, যে দেশেরই জার্সি সে গায়ে দিক না কেন, সব ক্রিকেটারের কিন্তু বা প্লেয়ারের কিন্তু রেসপন্সিবিলিটি থাকে ভালো পারফর্ম করার। কিন্তু রেসপন্সিবিলিটির পাশাপাশি আমার ইচ্ছার পাশাপাশি আমার কতটুকু ক্ষমতা আছে, আমি কতটুকু ক্যালকুলেটিভ খেলা খেলতে পারছি, আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা বিচার করে আমি খেলতে পারছি কিনা সেটাও কিন্তু ডিপেন্ড করে। সেটা তো সিলেক্টর সিলেক্ট করেই দিছে। সিলেক্টর যেমন ইউ হ্যাভ নো এভরিথিং, ইউ হ্যাভ এভরি ক্যাপাসিটি ইন ইউর পারফরমেন্স। আপনি দেখিয়ে আসছেন, আপনাকে সিলেক্টররা সিলেক্ট করেছে, আপনি এইখানে খেলতে গিয়ে উনি গত সেকেন্ড পর্বে আমাদের বলেছেন অ্যাপ্লিকেশনের কথা, উনি কয়েকবার উল্লেখ করেছেন অ্যাপ্লিকেশনের কথা। তাহলে আমরা ওইখানে যাই মাঠে যেয়ে আমি কেন লিটন দাসকে প্রতিটা পর্বে রাখতে হবে, আমার বিকল্প প্লেয়ার কই? সিলেক্টররা যেমন সিলেক্ট করে দিয়েছে যে বিকল্প প্লেয়ার লিটন দাসের কাছ থেকে একটা পারফরমেন্স আশা করছে দেখি সিলেক্টররা তাকে রেখেছে। অলরেডি 6টা ম্যাচে আপনি দেখেন যে রাহুল ভাই একটু আগে যেটা বলছিল যে আমরা সেকেন্ড পর্বে যাচ্ছি, 2026 সালের বিশ্বকাপ অ্যাচিভ করে ফেলছি, সো আমাদের টার্গেট শেষ, এখন রিল্যাক্স মোডে খেলো। রিল্যাক্স মোডে যদি খেলতে হয়, যদি ওই ইন্টেনশনটাই থাকে আমাদের, তাইলে হোয়াই নট লিটন দাসকে চেঞ্জ করে নতুন কাউকে ট্রাই করা? সুপার 8-এ যে দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ, আপনার ইন্ডিয়ার সঙ্গে লাস্ট ম্যাচটা এবং তার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে, যে বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলাটা, সেই খেলাটা আমাদের ক্রিকেটাররা কখনোই খেলতে পারেনি, মন থেকে আসে নাই। আমি যেটা বলবো যে হয়তোবা তাদের মন থেকে আসে নাই যে আমরা ভয়ডরহীন ক্রিকেটটা খেলবো। এটা আমি একদিক থেকে উদাহরণ বলতে পারি, একদিক থেকে আমি বলছি, একদিক থেকে আমি উদাহরণ বলতে পারি। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের পরে সাকিব আল হাসান আপনার পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছে। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আসার পরে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল যে টস জেতার পরে বাংলাদেশ বোলিং নেওয়ার কারণটা কি। টস জেতার পরে এইখানের ওয়েস্ট ইন্ডিজের উইকেটের যেই আচরণ, সেই আচরণ বলে যে এখানে পরে যে ব্যাট করবে তার জেতার সম্ভাবনাটা খুব কম থাকে। টস জেতার পরে এখানে ইউজুয়ালি আগে ব্যাট করাটাই সবাই নিয়ে থাকে, কারণ 170 180 স্কোরটা করাটাই এখানে পারফেক্ট। কিন্তু কেন সেটা করেনি বা ক্যাপ্টেন বা কোচের কি ডিসিশন ছিল সেটা আমি জানি না। এবং এটা নিয়েও পরবর্তীতে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি আপনি সিনিয়র ক্রিকেটার হিসেবে কোচ এবং ক্যাপ্টেনের ডিসিশনের মধ্যে কি আপনাদের কোনো ভূমিকা থাকে না? তখন সাকিব আল হাসান একেবারে পারফেক্ট উত্তরটা দিয়েছে যে নেতা যখন চুজ করা হয় তখন সেই নেতার উপরই কিন্তু দায়িত্ব থাকে সব কিছু হ্যান্ডেল করার। এখানে আমি সিনিয়র বা অন্য কেউ সিনিয়র সেটা কিন্তু ধর্তব্যের বিষয় না। সুতরাং দায়িত্বটা সম্পূর্ণ গিয়ে পড়ে নির্বাচকরা একটা টিম সিলেক্ট করে দেয় বা বোর্ড নির্বাচক সেট করে দেয় একটা টিম সিলেক্ট করার জন্য, নির্বাচকরা একটা টিম সিলেক্ট করে দেয়। টিম সিলেক্ট করার পর সেইটা কিভাবে পরিচালনা হবে বা সেই টিম কিভাবে পারফর্ম করবে সেটা কিন্তু তখন দায়িত্বটা গিয়ে পড়ে আপনার কোচিং প্যানেল এবং ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যদি থাকে তাদের উপর। এই 4-5 জনের উপর কিন্তু পুরো দায়িত্বটা গিয়ে পড়ে। তার মানে কি আমরা কি উইকেট ঠিকমতো রিড করতে পারিনি? উইকেট ঠিকমতো রিড না করতে পারার কারণেই কিন্তু আমাদের
এই পারফরমেন্স এবং উইকেট রিড করার পাশাপাশি শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমরা শুরু থেকে প্রশংসা করে আসছিলাম যে গ্রুপ পর্বের ম্যাচে আমরা 4টা ম্যাচের মধ্যে 3টা জিতেছি, তারপর অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টেও মোটামুটি ভালো পারফর্ম করেছি। যে শান্ত ভালো ক্যাপ্টেন্সি করছে, তার ফিল্ডিং সেট আপ ভালো, তার বোলিং চেঞ্জটা খুব ভালো হচ্ছে। কিন্তু সেই শান্ত যখন এসে ইন্ডিয়ার এগেনস্টে সাকিব আল হাসানকে শুরুতে নিয়ে আসে, যে উইকেটটা মানে ট্রু ব্যাটিং উইকেট, হয়তোবা তারা রাহুল ভাই যেটা বলেন যে শুরুর দিকে একটু ইন্ডিয়া আপনার ফাম্বল করেছে আপনার ব্যাটিংয়ে গিয়ে, কিন্তু সেখানে সাকিব আল হাসানও কিন্তু বলেনি যে তাকে কেন শুরুতে আনলো। তার উত্তর ছিল এটাই যে ক্যাপ্টেন কেন এনেছে সেটা ক্যাপ্টেন ভালো বলতে পারবে। হয়তোবা সে ক্যাপ্টেন এবং কোচ মনে করেছে যে এই উইকেটে আমি ভালো বল করব অথবা ঘুরবে, কিন্তু সেরকম পারফর্ম করেনি। সুতরাং সব দায়িত্বটা গিয়ে পড়ে কিন্তু এখন কোচিং প্যানেল এবং ক্যাপ্টেনের উপরই। কেন তারা ভালো পারফর্ম করতে পারেন, এখানে আমার উত্তর হলো মেন্টালিটি, মানসিকতার অভাব। আমার মন যেটা চাচ্ছে আমার মাথা দিয়ে আমি সেটা ঠিকমতো মাঠে ইমপ্লিমেন্ট করতে পারছি না। কেন পারছি না? কারণ আমি মানসিকভাবে শক্ত না। আফগানিস্তান যে জিনিসটা করে দেখিয়েছে আপনার অস্ট্রেলিয়ার এগেনস্টে, ওদের মধ্যে যে জিদটা ছিল, যেই মানে এক্সপ্রেশনটা ছিল মাঠে, তাদের প্রত্যেকের শারীরিক ভাষা দেখলে আপনি বুঝবেন কি পরিমাণ তারা ক্ষুধার্ত যে একটা সাফল্য পেতে। অস্ট্রেলিয়াকে তারা প্রথমবারের মতো বাগে পেয়েছে, যে এই জয়টা প্রথমবারের মতো না, গত বিশ্বকাপে পেয়েছিল, বাট ম্যাক্সওয়েলের আমি সেটাই বলছি যে অস্ট্রেলিয়াকে তারা প্রথমবারের মতো হারিয়েছে, যে তাদের কখনো জয়টা পাওয়া হয়নি। কিন্তু আজকে যেভাবে তারা মানে চারপাশ দিয়ে তারা ঘিরে ধরতে পেরেছে, এটা আগে হয়তো পেরেছে, কিন্তু ইমপ্লিমেন্টের জায়গায় গিয়ে আজকে গুলবদিন নাইব যেভাবে পারফর্ম করেছে, যে সে বোলিংয়ে যেভাবে পারফর্ম করেছে, তারপরে 2টা ক্যাচ ধরেছে, মানে দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস। ওই বড় মঞ্চে গিয়ে কিভাবে হার্ড হিটিং করা বা মেন্টালি কুল থেকে কিভাবে খেলা, ওই জায়গাটাতে আমরা আটকে যাচ্ছি। এখানে মেন্টাল কিছু ব্লকেজ আছে আমাদের, যে জিনিসটাকে আসলে ওভারকাম করে যদি উঠতে পারি, হয়তোবা আগামী 3-4 বছর অথবা 6-7 বছর পর গিয়ে আমরা কোথাও না কোথাও আমাদেরকে এই জায়গা থেকে গিয়ে দেখতে পাবো। আমার কাছে কোনো আশা দেখি না আমি। আপনারা হয়তো আশা দেখেন, আমি কোনো আশা দেখি না। আমার কাছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের পুরো প্রসেসটাই চেঞ্জ করতে হবে। এই টোটাল প্রসেস যদি চেঞ্জ না হয়, ততদিন পর্যন্ত আপনি এই জায়গাটায় পৌঁছাতে পারবেন না। আপনি কেন হাতুড়িকে আবার নিয়ে আসলেন? কি গুড রিজন ওয়াজ দেয়ার? কেন হাতুড়ে আবার? আমি রাহুল ভাই, আপনাকে আমি একটা জিনিস স্পেসিফিকলি বলতে চাই। আমি ওনাকেও এর আগে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। স্টুয়ার্ট ল যে আপনার আজকের বাংলাদেশের ক্রিকেটের যে আমাদের ড্রেসিং রুমের আবহাওয়াটা চেঞ্জ করে দিয়েছিল, ওই সময় উনি বাংলাদেশ থেকে চলে গেলেন উনি পারিবারিক প্রবলেমের কারণে। স্টুয়ার্ট ল যখন আপনাকে অ্যাপিল করলো যে আমি কোচ হইতে চাই, আপনি তাকে নিলেন না। এই স্টুয়ার্ট ল আজকে ইউএসএতে যখন ট্রেনিং করাচ্ছে, তখন কিন্তু সেই ইউএসএ একটা নবীন দল, সে সেকেন্ড রাউন্ডে খেলছে। আপনি গত বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন, আপনি দেখেন জনাথন ট্রটের স্ট্র্যাটেজি দেখেন, ওই প্লেয়াররা, উনি সিনিয়র প্লেয়ারদের কথা বলতেছে, মাহমুদুল্লাহর কথা বলি, সাকিব আল হাসানের কথা বলি, এনারা সিনিয়র প্লেয়ার। সাকিব দায় এড়াইতে পারে না যে আমি একজন সিনিয়র প্লেয়ার হিসেবে আমার এখানে কন্ট্রিবিউশন থাকতে হবে টিমের জন্য। তাহলে টিম মিটিং হয় না? নিশ্চয়ই হয়। টিম মিটিংয়ে সিনিয়রদের অপিনিয়ন নেওয়া হয় না? নিশ্চয়ই নেওয়া হয়। তাহলে আপনি বলেন, এই একটা রশিদ খান আর একটা নবী, এরাও তো সিনিয়র প্লেয়ার। আপনি দেখেন এদের অ্যাটিটিউড, এদের অ্যাপ্রোচ, এদেরকে দেখেন কিভাবে খেলছে, একটা টিম কিভাবে তৈরি হচ্ছে। ওরা আমাদেরকে এখন নস্যি মনে করে। আফগানিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখবেন বাংলাদেশকে ওরা হিসাবের মধ্যে ধরে না। এই বডি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে যে আফগানিস্তান এখন আমাকে ধরে না। তাহলে এই যে রাহুল, আপনি যে জায়গায় মেনশন করছিলেন যে আমি 7 নম্বরে আছি, আমার এফোর্ট দিয়ে 9 নম্বরে নেমে আবার এফোর্ট দিয়ে 7-এ আসি, কিন্তু এই 7-এ থাকা অবস্থায় যদি ওই এফোর্টটা দিতেন তাহলে তো আমরা 5-এ যেতাম। উনি যেটা বলছেন যে মাইন্ডসেটের পরিবর্তন দরকার, আপনি যেটা বলছেন যে মন এবং মাথা দুইটা জায়গায়, একটা লজিক একটা ইমোশন, দুইটা জায়গায় একখানে করে আমরা খেলতে পারছি না। এতগুলো প্রবলেম, এই 25 বছরে এই প্রবলেমগুলো কেন আমরা উতরাতে পারছি না? কেন আমরা দেশের পতাকার সম্মানটা রাখতে পারছি না? কেন আমাদের কমিটমেন্ট নাই? কেন আমরা স্মার্ট ক্রিকেট খেলতে পারি না? আপনি একটা আইপিএল যদি চিন্তা করেন, সারা বছর ধরে প্লেয়াররা অপেক্ষা করে আইপিএল খেলার জন্য। কি এমন আছে আইপিএলে? মানি, এক্সপোজার। বা আমরাও যারা, এই যে আমি গতকালকে দেখলাম যে গ্লোবাল ক্রিকেটে কানাডায় যে খেলা হবে, সেখানে আমাদের রিশাদ যাবে, হয়তোবা সাকিব অলরেডি দল পেয়ে গেছে, আরও 2-1 জন হয়তো যাবে এখানে।
সাইফুদ্দিন যাবে। তো এই যে এরা যাচ্ছে বা খেলে আসতেছে, আমরা কোন জায়গাটায়, আমি 25 বছর, আগামী 30 বছরও আমি এখানে কোনো হোপ দেখছি না যদি প্লেয়ারদের মাইন্ডসেট চেঞ্জ না হয়। আমি দেশের জন্য খেলছি, দেশের একটা পতাকা আমার কাছে আছে, আমার কেন এই জায়গাগুলোতে পরিবর্তন আসবে না? আপনি স্কুল ক্রিকেট, আমরা এক সময় খেলেছি স্কুলে ক্রিকেট, নির্মাণ স্কুল ক্রিকেট হইতো, আপনারা নিশ্চয়ই আপনারাও খেলেছেন। তো তারপরে স্টার ক্রিকেট হতো। এরপরে তো আমরা ঢাকায় যখন খেলতে আসছি তখন তো একেবারে পায়োনিয়ার থেকে খেলা শুরু করলাম। পায়োনিয়ার হলো, 3rd ডিভিশন হলো, 2nd ডিভিশন হলো, 1st ডিভিশন হলো, প্রিমিয়ারে খেলা। এই যে প্রসেসগুলো, এইগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যায়। আপনি বলছেন যে বোর্ড সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু বোর্ড কেন ক্রিকেটটাকে মাঠে রাখতে পারছে না? না, ক্রিকেটটা মাঠে ঠিকই আছে, খেলাগুলিও হচ্ছে, প্রসেসগুলিও ঠিক মতন আপনার যে করার জন্য যে যে স্টেপসগুলি নেওয়ার দরকার সেগুলি নিচ্ছে, কিন্তু যারা খেলছে তাদের আসলে চাহিদাটা মাঠের থেকে অন্য দিক থেকে কনসেন্ট্রেশনটা অনেক বেশি। এক একটা প্লেয়ার আছে যে তার ভিতরে অনেক ভালো ক্যাপাবিলিটি আছে, বাট ওই যে বললাম কিছুক্ষণ আগে বলেছিলাম, তারা অল্পতে তুষ্ট, হয়তো 2-3 বছর খেলবে, হয়তো 2টা ন্যাশনাল টিমে কুইক চান্স পাবে, 1-2 বছর ন্যাশনাল টিমে খেলবে, হয়তো কিছু টাকা পয়সা পাবে, দেন তার ক্যারিয়ারটা এখানেই ইস্তফা দিয়ে দেবে। সে তার তখন আর ওই দিকে যায় না, বিকজ কিছু গুড পারফর্ম করলো, নাম ফেম টিম হইলো, বাট ওইটাতেই সে সন্তুষ্ট থাকতে চায়, গোলটা কিন্তু অনেক দূরের না। সো এটা নির্ভর করে হলো আপনার ল্যাক অফ এডুকেশনস বলেন, কোয়ালিটি অফ ফুড বলেন, কোয়ালিটি অফ এন্টারটেনমেন্ট বলেন, তারপরে হলো আপনার রিসিভিং কতটুকু, আপনি কোন পরিমাণ জিনিস আপনি রিসিভ করবেন টু অ্যাচিভ ইয়োর টার্গেট ইন এ লং ওয়ে, সেই জিনিসটা কিন্তু আপনি পারবেন না। এটার মধ্যে মানে আপনি এখন খুব কম সময়ের মধ্যে এত কিছু বলতে পারবো না, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এখানে ল্যাক অফ এডুকেশনের একটা বিরাট অভাব আমাদের ক্রিকেটারদের মধ্যে আছে, টু বি অনেস্ট। হ্যাঁ, অনেকে হয়তো ভালো ইংলিশ বলছে, অনেকে হয়তো ভালো আছে, কিন্তু আপনি দেখবেন যে প্রপার এডুকেশন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তৈরি করে। টপ ক্লাস ক্রিকেটারদের সাথে আপনি যখন বসবেন তখন আপনার চিন্তাধারার মেন্টালিটি আপনি অন্যরকম হবে, আর আপনি যখন নর্মাল ক্রিকেটারদের সাথে আপনি বসবেন তখন কিন্তু আপনি এক ধরনের চিন্তাভাবনা হবে। সো ওই লেভেল অফ স্ট্যাটাসটা কিন্তু অনেক বিরাট ফ্যাক্টর। তো এখানে বোঝা যায়, এখানে আপনি দেখবেন যে দি ওয়ে সাকিব আল হাসান লাইফস্টাইল বা মাশরাফির লাইফস্টাইল বা তামিমের লাইফস্টাইল বা এদের লাইফস্টাইল যেরকম, অন্য ক্রিকেটারদের লাইফস্টাইল কিন্তু তা না, বাট তাদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে মানে পারফরমেন্স করার মতন যে ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে সব কিছুই তার মধ্যে আছে, বাট আপনি কতটুকু নিতে পারবেন সেটাই হলো সব থেকে বড় ব্যাপার। তাহলে কি আপনার মনে হয় না যে আমাদের 64 জেলায় আমাদের যেই কোচরা আছেন তাদেরকে আরও এম্পাওয়ার করা উচিত? না, কোচিংয়ের ফ্যাসিলিটিস তো আপনাকে বাড়াতে হবে। কোচিংয়ের যে কোচ করে ন্যাশনাল টিমের যে কোচিং স্টাফরা যে ধরনের অ্যামাউন্ট, এবং ন্যাশনাল টিম, আই এম টকিং অ্যাবাউট দ্য লোকাল কোচেস। এর মধ্যে 64টা জেলায় নিশ্চয়ই 64টা কোচ আছেন। না, 64টা জেলায় 64টা কোচ নাই। আপনার 64টা জেলায় এর থেকে আরও অনেক বেশি কোচ আছে, বাট কোয়ালিফাইড কোচ নাই। আমি ওই কথাই বলছি যে কোয়ালিফাই কোচ এই কারণে হয় না, বিকজ আপনি তারা যে এই জিনিসটাকে প্রফেশনালভাবে নিবে, ওই প্রফেশনালভাবে তো আপনি নিতে পারবেন না, বিকজ দি অ্যামাউন্ট অফ স্যালারি দে আর নট গুড ফর দেয়ার লিভলিহুড। এই জিনিসটা তো তাদের মধ্যে নাই। সো শুধুমাত্র ক্রিকেটারদের দোষ দিলে হবে না, সিস্টেমেরও দোষ আছে। এটাকে আমরা রাতে আপনাকে পরিবর্তন করতে পারবো না, এটা অনেক বড় ব্যাপার আছে, সেটা আপনি এত রাতারাতি করতে পারবো না। তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদেরকে, কিছু পেতে হলে। উই আর নট রেডি টু স্যাক্রিফাইস। আপনি শ্রীলঙ্কাকে যা দেখেন, এখনও 2টার সময় যখন আপনি গাড়ি করে যাবেন, রাস্তায় লাল বাতি জ্বললে কিন্তু তারা কিন্তু দাঁড়ায় যাবে, পুরো রাস্তাটি কিন্তু এমটি। ইটস এ ম্যাটার অফ এডুকেশনস, সেলফ কনসিয়াসনেস, এবং আমাদের যে এটা খুব বেশি দূরে না, কিন্তু তারাও কিন্তু এশিয়ার মধ্যে আছে। আপনি জাপানকে দেখেন, আপনি চায়নাকে দেখেন, আপনি অন্যকে দেখেন, এক্সেপ্ট আমাদের এই কয়েকজন বেল্ট ছাড়া সবাই কিন্তু তাদের নিজস্ব ডিসিপ্লিন, নিজস্ব নিয়মকানুন নিয়ে চলে, শুধু আমরাই করি না। কিন্তু আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে চাই। রুবেন, আমরা তো অনেক বিষয় নিয়েই কথা বললাম। আপনার কাছে কি মনে হয় যে এবারের বিশ্বকাপের সবথেকে বড় অঘটন কি?
ইউএসএ যে পাকিস্তানকে হারিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচটাতে, সেটা আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অঘটন, কারণ টোটালি আনএক্সপেক্টেড ছিল। এনি গেস কে সেমিফাইনাল খেলছে? এটা এখন অনেক মানে ক্যালকুলেশনের বিষয়, যেটা আমরা মানে শুরুর থেকে বলে আসছিলাম যে প্রথাগতভাবে চান্স খুব কম প্রথা, যেটা আমরা জানি যে এরা হবেই আর কি। ওটা ইন্ডিয়া যে ওয়ে দে প্লেড, তাদের একটা সুযোগ ডেফিনেটলি আছে, বাট এরপরে তিনটা টিম কে যাবে ইউ নেভার নো। সাউথ আফ্রিকা মাইট বি এ ভেরি গুড চান্স। ওয়েস্ট ইন্ডিজকে আপনি হালকাভাবে দেখবেন না, নিজের মাটিতে খেলা অলরেডি, কিন্তু তারা দে হ্যাভ অলরেডি প্লেড দেয়ার ওন গেম। তারা যদি নিজেদের ডে মনে করে, তারা যদি এনজয়মেন্টের মধ্যে থাকে, এনিথিং ক্যান পসিবল। ওয়েস্ট ইন্ডিজ এনিথিং ক্যান পসিবল। এটা যদি আমি নিজের মাঠে খেলা, রান রেট দিয়ে যদি বলি, আমি ভাই যেটা বললো যে ইন্ডিয়া চলে গেছে মোটামুটি ভাবে বলা যায় যে সেমিফাইনালে, কিন্তু তারপর আমি বলবো যে ইন্ডিয়ার যেহেতু আপনার নেক্সট ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং অস্ট্রেলিয়া এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি সেমিফাইনালে, এখন ওই ম্যাচটাতে যদি অস্ট্রেলিয়া আবার ইন্ডিয়াকে হারিয়ে দেয়, রান রেটের একটা ফ্যাক্টর আছে, যে ইন্ডিয়ার রান রেট আপনার 2.425 আর অস্ট্রেলিয়ার রান রেট 0.223। এখানে অস্ট্রেলিয়া জিততে হবে খুব বড় ব্যবধানে। আবার বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ আছে, আফগানিস্তান যদি বাংলাদেশকে বেশ ভালো ব্যবধানে হারিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু মানে অস্ট্রেলিয়া আফগানিস্তানও সেমিফাইনালে চলে যেতে পারে। অনেক যদি কিন্তু ব্যাপার এখনও আছে, ডিপেন্ডস অন রান রেট, ওই দিন কে কীরকম ব্যাট করতে পারে। বিশেষ করে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ, ইভেন আপনার বাংলাদেশকে নিয়েও আপনি হোপফুল হতে পারেন যে বাংলাদেশ মানে যদি আফগানিস্তানকে আটকে দেয়, ওইখানে ইন্ডিয়ার জন্য ভালো হবে। মানে সেরকম কোনো সুযোগ, অনেক হিসেব নিকাশ কিন্তু এখনো বাকি আছে। সবকিছু আসলে ডিপেন্ড করছে যে এই লাস্ট ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা কেমন খেলে প্রত্যেকটা দলের, ডিপেন্ডস অন সেইটা। এবং যতটুকু মনে হচ্ছে যে সুপার 8-এর ম্যাচগুলোতে এখন পর্যন্ত ব্যাটসম্যানরা খুব ভালো, মানে প্রতিটা দলে কিন্তু ভালো রান পাচ্ছে। গ্রুপ পর্বটা ছিল আসলে বোলারদের পর্ব, এবং সুপার 8টা হয়ে গেছে এখন ব্যাটসম্যানদের পর্ব। তাহলে আমাদের তো কোনো আশা নেই, আমরা অন্যদের ব্যাপারেও কোনো আশা দেখছি না। প্যাট কামিন্সের হ্যাট্রিক, এ নিয়ে কি বলবেন? মানে 2 ওভার মিলিয়ে হ্যাট্রিক, তাও আবার ওয়ার্ল্ড কাপে 2টা হ্যাট্রিক, মানে আমি বলবো যে ট্রেমেন্ডাস পারফরমেন্স। যদিও বাংলাদেশের এগেনস্টও হ্যাট্রিক করছে আপনার, কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া জিতেছে। আফগানিস্তানের সঙ্গে হ্যাট্রিক করলো, কিন্তু আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া হেরেছে। এইটা মজা পেয়েছি আমি কালকে, বেশ কিছু মানে পড়ছিলাম একটা জায়গায়, যে বাংলাদেশের সঙ্গে যখন হ্যাট্রিকটা হচ্ছে, তখন অস্ট্রেলিয়ার যারা মানে বাকি টিমমেটরা ছিল, তারা আসলে কনসার্ন ছিল না মানে এই হ্যাট্রিকটা হচ্ছে প্যাট কামিন্সের, কারণ 2 ওভার মিলিয়ে হ্যাট্রিক হয়েছে। এবং প্যাট কামিন্সও জানতো না, যে 2 ওভার মিলিয়ে হ্যাট্রিক হবে। কিন্তু আফগানিস্তানের সঙ্গে যখন হ্যাট্রিকটা হয়, তখন প্যাট কামিন্স কনসার্ন ছিল, কিন্তু বাকি প্লেয়াররা সবাই সহজ মানে স্বাভাবিক ছিল। ততটা প্যাট কামিন্স হ্যাট্রিক পরপর মানে হওয়ার পরে সবাইকে মোটামুটি ইনফর্ম করেছে যে আই ডিড দ্য হ্যাট্রিক। এটা ট্রেমেন্ডাস, মানে T20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 8ম হ্যাট্রিক, কিন্তু একই বোলারের 2টা হ্যাট্রিক এই প্রথম। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে কথা বলার জন্য। আশা করি আমাদের এই বিশ্লেষণ, আমাদের এই কথাবার্তা কোনো এক সময় আমরা স্বপ্ন দেখতে আরও বেশি সাহসী করবে আমাদেরকে। আমরা বাংলাদেশ টিমের পরিবর্তন চাই, আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে দেখতে চাই, আমরা চাই আমাদের প্লেয়াররা আসলে অন্যদেরকে ডমিনেট করুক। আমরা জিনিসগুলি আসলে বললাম একটা কারণে, সেটা হলো যে কাউকে হার্ট করার জন্য কিন্তু আমরা কখনো কোনো কিছু বলি না। আমরাও তো বাংলাদেশে, আমরাও সাপোর্ট করি, আমরাও ক্রিকেট খেলেছি, আমরাও জানি যে 22 গজে কতটুকু ডিফিকাল্ট। ইটস ভেরি ইজি টু সে ইন হিয়ার, বাট ডিফিকাল্ট টু ডু। কিন্তু আমাদের একটা জিনিস ঠিক থাকতে হবে, সেটা হলো যে আমাদের লক্ষ্যটাকে স্থির যদি আমরা করতে পারি, তাহলে আমাদের প্রসেসটা অটোমেটিকলি ঠিক হবে। তো আমাদের ওই লক্ষ্যগুলি আসলে চাহিদাটা খুব কম থাকে, আমাদের চাহিদাতে থাকতে হবে অনেক বেশি। আমাদের লক্ষ্যটা যদি চ্যাম্পিয়নের যদি না থাকে, তাহলে তো আমরা 2-3 বার সেমিফাইনাল আমরা খেলতে পারবো না। তো যখন আমরা 2-3 বার সেমিফাইনাল খেলতে পারবো, তখন কিন্তু আমাদের ফাইনাল খেলার একটা চান্স থাকে। যেমন আপনারা যদি এখন দেখবেন যে আমরা যখন এশিয়া কাপে যখন যাই, তখন কিন্তু আমরা একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু যাই, বিকজ এশিয়া কাপে 2-3 বার কিন্তু আমরা সেমিফাইনাল খেলছি। কনসেপ্ট কিন্তু অন্যরকম। দেখেন, আমি 2টা উদাহরণ কিনে আপনাদের দিলাম। তো এই জিনিসটা তখন আমরা যখন এশিয়া কাপে যাব, তখন কিন্তু আমরা কিন্তু সিরিয়াসলি আমরা ডিজার্ভ করি যে না, আমরা ফাইনাল খেলবো। সেটা তখন কিন্তু ইন্ডিয়াকেও আমরা চিনি না, পাকিস্তানকেও চিনি না, শ্রীলঙ্কাকেও চিনি না। আমাদের মানে বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমাদের বিমানে ওঠার থেকে কিন্তু অন্যরকম থাকে।
আমরা ওইটা চাই যে না আমরা ওইটা করতে চাই, ওইটা কিন্তু করতে ওইটা যদি হয় তাহলে আমরা কেন এখানে করতে পারবো না? মানে এখন এশিয়ান লেভেলেই থেকে গেলাম আমরা। আমি এই জাস্ট World একটা level. এক্সাম্পল দিলাম। ট্রু ট্রু, আমি কমপ্লিটলি আপনার সাথে একমত। আমরা চাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হোক, আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হোক, আমরা একজন যোদ্ধা হিসেবে মাঠে নামি। সবার পরিবর্তন হচ্ছে, আমাদের কেন হবে না? নিশ্চয়ই আমাদেরও হবে, হয়তো একটু সময় বেশি লাগছে, এই হচ্ছে ঝামেলা। কারণ আমরা যদি চিন্তা করি 46 ইয়ার্স লাগছে, কিন্তু আপনার নিউজিল্যান্ডের একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা ভালো কনসিস্টেন্ট টিম হিসেবে তৈরি হতে, সো সেই হিসেবে আমরা খুব বেশি পিছিয়ে নেই, হয়তো আমরা এটা অ্যাচিভ করে ফেলবো ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আপনারা আমাদের বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশকে নিয়ে কথা এবং বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কথা। আমরা যা কিছুই বলেছি কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য বলিনি, আমরা চেষ্টা করেছি স্পেসিফিক জায়গাগুলোকে তুলে ধরতে, যাতে এটা বাংলাদেশের জন্য কোনোভাবে উপকার হয় কিনা। আপনারাও নিশ্চয়ই কেউ কেউ আমাদের সাথে একমত হবেন, কেউ কেউ দ্বিমত পোষণ করবেন, কিন্তু আপনারাও আমাদেরকে জানাতে পারেন বিষয়গুলো, যে আপনাদের কোনো মতামত, কোনো অভিমত, কোনো বিশেষজ্ঞ পরামর্শ আপনারা বলেন, আমরা চেষ্টা করব আমাদের বিশ্লেষকদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিমা টিভির সাথেই থাকবেন।